হেলিকপ্টার দুটি ল্যান্ড করল আহমদ মুসাদের গুহামুখের ঠিক নিচেই। উচ্চভূমির গোটা এলাকা গাছপালায় ঢাকা। উচ্চভূমির উত্তর দিকে ঢালু স্লোপ, পশ্চিম দিকেও তাই। এই দুই ঢালে হেলিকপ্টার ল্যান্ড করা সম্ভব নয়। উচ্চভূমির দক্ষিণ দিকটা দুর্গম, দিকটা অসংখ্য পাহাড় টিলা, সংকীর্ণ উপত্যকা ও গাছগাছলায় আচ্ছাদিত। ওদিকে হেলিকপ্টার ল্যান্ডের কোনো সুযোগ নেই। উচ্চভূমির মাঝখানে সমতল পাথরের একটা চত্বর আছে। এই চত্বরে ল্যান্ড করেছে হেলিকপ্টার দুটি। হেলিকপ্টার দুটি পূবমুখী হয়ে পাশাপাশি ল্যান্ড করেছে। এদের বিশাল পাখার ব্লেডগুলো আহমদ মুসাদের গুহামুখের মাত্র 7-8 ফুট দূর দিয়ে ঘুরছে। হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য এই স্থানটি বেছে নেয় আহমদ মুসা দারুণ খুশি। ওদের ওঠানামা এবং কথাবার্তারও অনেক কিছুই তারা শুনতে পাবে। ল্যান্ড করার মিনিট 5 পর হেলিকপ্টার দুটির দরজা একই সাথে খুলে গেল। দরজা খোলার সাথে সাথেই দুটি হেলিকপ্টার থেকে 3 জন করে 6 জন লোক লাফ দিয়ে নামল। তাদের সকলের হাতে উদ্যত স্টেন গান। নেমে তারা হেলিকপ্টারকে পেছনে রেখে সামনে ছুটে গিয়ে পজিশন নিল। পরক্ষণেই 6টি স্টেন গান থেকে গুলি শুরু হলো। উচ্চভূমির সব দিক লক্ষ্য করে তারা গুলি ছুটছে। মিনিট 5 একটানা গুলির পর তাদের 6টি স্টেন গানই থেমে গেল। আহমদ মুসা বুঝল শত্রুকে আতঙ্কিত করা কিংবা শত্রুর উপস্থিতি ও প্রতিক্রিয়া যাচাই করার জন্যে ফাঁকা গুলির এ মহড়া চলছে। আরও মিনিট 5 পার হলো। হেলিকপ্টার থেকে আরও 2 জন নেমে এলো। তাদের কাঁধেও স্টেন গান ঝুলানো এবং 2 জনের হাতে একটি করে ফোল্ডিং চেয়ার। হেলিকপ্টার দুটির মাঝখানে তারা চেয়ার দুটি সামনাসামনি করে পাতল। কাঁচা পাকা চুলের 2 জন রাশভারী লোক নেমে এলো হেলিকপ্টার থেকে। বসল তারা চেয়ার দুটিতে। 2 জনের কাউকেই চিনতে পারল না আহমদ মুসা। 2 জন নিশ্চয় বড় নেতা গোছের কেউ হবে। তবে সে নিশ্চিত যে এদের মধ্যে WF এর প্রধান আজর ওয়াইজম্যান নেই। বসে 2 জনের একজন মুখ তুলে পজিশন নিয়ে হাঁটু কেটে বসে থাকা 6 জনের একজনকে লক্ষ্য করে উচ্চ কণ্ঠে বলে উঠল, রিকার্ডো, 2 জনকে পাহারায় রেখে তোমরা 4 জন ওদিকে যাও। কেউ বেঁচে আছে কিনা দেখো। 40টি লাশে গুনে আসবে। দেখলাম অস্ত্রগুলো পড়ে আছে, ওগুলো নিয়ে আসবে। সবার কাছে মোবাইল থাকার কথা। ভালো করে সার্চ করে দেখো, ওগুলো অবশ্যই নিয়ে আসবে। মনে রেখো, মোবাইলগুলো অস্ত্রের চেয়েও গুরুত্বপূর্ণ। কথাগুলো আহমদ মুসারাও শুনতে পেল। শুনে মনটা খচখচ করে উঠল। মোবাইল ওদের কাছে আছে এ কথা মনেই করেনি আহমদ মুসারা। মোবাইলগুলো শুধু টেলিফোন ইন্ডেক্সই নয়, কার সাথে কখন যোগাযোগ হয়েছে তারও একটা বর্তমান নির্ঘণ্ট। আর আফসোস করে কোনো লাভ নেই, ওগুলো এখন ওদের হাতেই পড়ে গেল, ভাবল তারা। ওদিকে রিকার্ডো নামক লোকটি 3 জনকে সাথে করে নিয়ে চলে গেল উচ্চভূমির উত্তর ঢালের দিকে। ওরা চলে গেলে চেয়ারে বসা নেতাগোছের সেই রাশভারী লোকটি সামনের চেয়ারে বসা দ্বিতীয় লোকটিকে উদ্দেশ্য করে বলল, মিস্টার ডেভিড ডায়ার, খবর পাওয়ার 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। ওরা সরে পড়ার জন্যে খুব বেশি হলে 7-8 মিনিট সময় পেয়েছে। এই সময়ে ওরা 1 মাইল পথও যেতে পারেনি, সুতরাং আশেপাশেই পেয়ে যাব। মিস্টার অ্যাডাম এরিয়েল, আমারও তাই মত, কিন্তু ওদের আশেপাশে পেতে হলে এখনই আমাদের কাজ শুরু করা দরকার। হ্যাঁ, সেটাই হবে মিস্টার ডায়ার, বলে অ্যাডাম এরিয়েল পকেট থেকে একটা কাগজ বের করল, মেলে ধরল কাগজটি সামনে। কাগজটি টেরসিয়ারা দ্বীপের একটা মানচিত্র। আহমদ মুসা ও হাসান তারিক 2 জনের চোখে দূরবীন। অ্যাডাম এরিয়েলরা 8-9 ফিট নিচে 40 ডিগ্রি কোণে আছে বলে দূরবীনের ফোকাস সহজেই মানচিত্রের উপরও ফেলা যাচ্ছে। মানচিত্র দেখতে গিয়ে ওরা নিচু স্বরে কথা বলা শুরু করেছে। আহমদ মুসারা তাড়াতাড়ি পিঠের ব্যাগ থেকে সাউন্ড সেন্সর রেডিও বের করে নিল। যন্ত্রটি একটা পকেট রেডিওর মতো, তাতে 2 ফিট লম্বা একটা অ্যান্টেনা। এই অ্যান্টেনাটা 200 বর্গগজের মধ্যেকার সব শব্দ মনিটর করে আলাদা আলাদা করে ক্লাসিফাইড রেকর্ডের মতো তা প্রচার করতে পারে। আহমদ মুসা অ্যান্টেনা তুলে হিউম্যান ভয়েস কিতে চাপ দিয়ে যন্ত্রটিকে সবার মাঝখানে রেখে দিল। আহমদ মুসা দূরবীন দিয়ে মানচিত্রের যতটা পারা যায় দেখতে লাগলো এবং শুনতে লাগলো ওদের কথা রেডিও রিলে থেকে। যে কণ্ঠ তখন রিলে হচ্ছিল সেটা অ্যাডাম এরিয়েলের কণ্ঠ।
শুনে তা বুঝতে পারল। বলছিল অ্যাডাম এরিয়েল, উচ্চভূমির চারদিকের অবস্থা বুঝলেন তো? এখন দেখুন, আহমাদ মুসার যাবার এলাকা একমাত্র দক্ষিণ দিকটাই। উত্তর দিক থেকে সে পালিয়ে এসেছে, অতএব ওদিকে সে এই মুহূর্তে যাবে না। পশ্চিম দিকে ছোট ভূমির পরে বিশাল জলাভূমি, ওদিকে আহমাদ মুসার কোনো আশ্রয় নেই এবং সামনে এগোবার কোনো পথ নেই। আর পূব দিকে পাহাড়, এই পাহাড়ের পথে কোনো গন্তব্যে পৌঁছা তার পক্ষে সম্ভব নয়। অবশ্য আত্মগোপনের জায়গা এ পাহাড়ে থাকতে পারে, কিন্তু আহমাদ মুসা আত্মগোপনের কথা ভাবছে না। তার লক্ষ্য কোনো শহর বন্দরে পৌঁছা। সুতরাং দক্ষিণে তার যাবার একমাত্র পথ। দক্ষিণের পাহাড় উপত্যকার পথ কষ্টকর হলেও এ পথে কিছু দূর সামনে এগোলে সে পাবে একটা ট্রাইবাল এরিয়া। এস্কিমো, রেড ইন্ডিয়ান বংশোদ্ভূত কিছু লোক এবং পলাতক এক শ্রেণীর অপরাধীদের উত্তরপুরুষ এই এলাকায় বাস করে। এখান থেকে দক্ষিণ ও পূর্ব উপকূলের কয়েকটি বন্দরে দক্ষিণের হেরোইমা শহরে যাবার পাহাড়ি পথ আছে। সুতরাং আহমাদ মুসা এই আশ্রয়ের সন্ধানে এগোবে। হাসল ডেভিড ডায়ার, বলল, আহমাদ মুসা উচ্চভূমির চারদিকের এত কিছু জানলেই না আশ্রয়ের সন্ধানে দক্ষিণে অগ্রসর হবে? তার এত সব জানার কথা নয়। সে আজ রাতে দ্বীপের বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং সঙ্গে সঙ্গে তাড়া খেয়ে পালিয়ে এসেছে। আমার ধারণা এত কিছু ভেবে সে এগোতে পারবে না। অ্যাডাম এরিয়েলও হাসল, বলল, আসলে আপনি আহমাদ মুসাকে চেনেন না। সে যে দেশে বা যেখানে পা দেয় তার সব কিছুই সে আগে জেনে নেয়। আমার বিশ্বাস এই দ্বীপের কোনো কিছুই তার অজানা নয়। কিন্তু আপনি কি ধরে নিচ্ছেন যে সেই আহমাদ মুসা? আমি তো শুনলাম আজর ওয়াইজম্যান এই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারেনি, বলল ডেভিড ডায়ার। আগে তিনি নিশ্চিত না হলেও এখন তিনি নিশ্চিত হয়েছেন। এখানকার বিপর্যয়ের খবর যে মোবাইলে দিয়েছিল সে জানায় তারা আগে আক্রান্ত হয়নি। একটা ফাঁকা গুলি তার মাথার উপর দিয়ে চলে যায়। এই ফাঁকা গুলির পর তারা আক্রমণ করলে পাল্টা গুলিবর্ষণ শুরু হয় আহমাদ মুসার দিক থেকে। এটাই আহমাদ মুসার যুদ্ধের সাধারণ কৌশল। সে শত্রুকে কোনোভাবে অ্যালার্ট না করে আক্রমণ সাধারণত করে না। এই ঘটনা যেহেতু এখানে ঘটেছে, তাই এখন নিঃসন্দেহে বলা যায় এই ম্যাসাকার আহমাদ মুসার দ্বারাই হয়েছে। শত্রুকে আক্রমণের আগে অ্যালার্ট করা আহমাদ মুসার এই কৌশল কেন? কেন সে এটা করে, বলল ডেভিড ডায়ার। সম্ভবত যুদ্ধ শুরুর দায় আহমাদ মুসা তার ঘাড়ে নিতে চায় না, চাপাতে চায় শত্রুর কাঁধে। শত্রুকে অ্যালার্ট করে সে শত্রুকে আক্রমণে নিয়ে আসে, তারপর তার জবাব দেয়, বলল অ্যাডাম এরিয়েল। যুদ্ধে নেমে যুদ্ধের দায় সে নিতে চায় না কেন? ডেভিড ডায়ার বলল, সে নিজেকে শান্তিবাদী হিসাবে দেখাতে চায়। সে দেখাতে চায় যে সে জুলুমের বিরুদ্ধে আত্মরক্ষার লড়াই করে, বলল অ্যাডাম এরিয়েল। হাসল ডেভিড ডায়ার, বলল, ভূতের মুখে রাম নাম। হাসল অ্যাডাম এরিয়েলও, বলল, থাক, এখন যা করা দ্রুত করতে হবে। আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত, আহমাদ মুসাকে আর বাঁচতে দেওয়া যাবে না। বলুন কি করতে চান? শেষ একটা অস্ত্র তো আমরা সাথে এনে। ডেভিড ডায়ারের কথা শেষ হল না। হন্তদন্ত হয়ে একজন নেমে এলো হেলিকপ্টার থেকে। উত্তেজিত কণ্ঠে বলল সে অ্যাডাম এরিয়ালকে লক্ষ্য করে, স্যার, আমরা আমাদের সাউন্ড রেকর্ড থেকে রিলে গ্রহণ করতে গিয়ে দেখছি আপনাদের কথা ডাবল রিলে হচ্ছে। তার মানে আপনাদের কথা আরও কোনো জায়গা থেকে রেকর্ড ও রিলে হচ্ছে। শুনেই অ্যাডাম এরিয়েল ও ডেভিড ডায়ার বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠে সোজা হয়ে বসল। অ্যাডাম এরিয়েল চিৎকার করে উঠল, ডাইরেকশন আইডেন্টিফাই করছে। হেলিকপ্টার থেকে নেমে আসা লোকটি বলল, জি স্যার, পাহাড়ের দিক মানে পূব দিকে থেকে আসছে। তার মানে আহমাদ মুসা পাহাড়েরই কোথাও লুকিয়ে আছে, বলল আবার চিৎকার করে অ্যাডাম এরিয়েল। স্যার, আপনার এই কথাগুলোও ওরা শুনতে পাচ্ছে, কিছুটা নিচু স্বরে বলল লোকটি। কিছুটা বিব্রত কণ্ঠ অ্যাডাম এরিয়েল বলল, সরি, ধন্যবাদ তোমাকে। কথাটা বলে অ্যাডাম এরিয়েল উঠে দ্রুত ডেভিড ডায়ারের কাছে গেল। তাকে কানে কানে কি যেন বলল। ডেভিড ডায়ার সায় দিল অ্যাডাম এরিয়েলের কথায় মাথা ঝাঁকিয়ে। এরপর অ্যাডাম এরিয়েল কানে কানে কিছু বলল হেলিকপ্টার থেকে নেমে আসা লোকটিকে। শুনেই মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে লোকটি দ্রুত হেলিকপ্টারে উঠল। ওদিকে ডেভিড ডায়ারও হেলিকপ্টারে উঠে গেল। অ্যাডাম এরিয়েল হাত ইশারা করে ডাকল পাহারায় দাঁড়ানো লোক দুজনকে। ওরা এলে
ওদের দুজনকে কানে কানে কিছু বলল অ্যাডাম এরিয়েল। ওরাও সায় দিল অ্যাডাম এরিয়েলের কথায় মাথা নেড়ে। ওদের সাথে কথা শেষ করে অ্যাডাম এরিয়েল উঠে গেল হেলিকপ্টারে। হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করলো। গর্জন শুরু করেছে হেলিকপ্টারের দুটি ইঞ্জিন। হেলিকপ্টার থেকে নামলো আরো দুজন স্টেনগানধারী। তাদের দুজনের কাঁধে ঝোলানো স্টেনগান, কোমরে রিভলভার। শুধু একজনের হাতে বাড়তি বড় একটি ব্যাগ। আগের দুজন সহ 4 জন স্টেনগানধারী দৌড়ে হেলিকপ্টারের নিচে একটু দূরে সরে গেল। হেলিকপ্টার উড়ে গেল আকাশে। রুদ্ধশ্বাসে দেখছিল আহমাদ মুসারা এই দৃশ্য। তারা জেনেছে তাদের মনিটরিং ধরে ফেলার সাথে সাথে অবস্থানের এলাকাও তারা চিহ্নিত করেছে। এখন কি ওরা আক্রমণে আসবে? কিন্তু স্টেনগানধারীদের রেখে হেলিকপ্টার দুটো আকাশে উড়ল কেন? স্টেনগানধারীদের পাহারায় রেখে ওরা বিশেষ কোনো প্রস্তুতির জন্য উপরে উঠেছে? তাহলে কি হেলিকপ্টার নিয়ে ওরা আহমাদ মুসাদের অবস্থান চিহ্নিত করার জন্য বেরোলো? এসব চিন্তা তাদের মাথায় ঘুরপাক খেতে লাগলো। হেলিকপ্টার দুটো তখন আকাশে উঠে গেছে এবং পূবমুখী হয়ে উঠতে শুরু করেছে। নিচে 4 জন স্টেনগানধারীদের একজন হেলিকপ্টার থেকে নামানো বড় ব্যাগটা খুলে ফেলল। তার ভেতর থেকে এক এক করে বের করে আনলো অনেকগুলো গ্যাস মাস্ক। গ্যাস মাস্কগুলো দিকে নজর পড়তেই চমকে উঠল আহমাদ মুসা। পাশের সাউন্ড সেন্সরটা গুটিয়ে ব্যাগের মধ্যে ছড়িয়ে দিয়ে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, হাসান তারিক, ওরা হেলিকপ্টার থেকে গ্যাস ফেলবে এক্ষুনি, তোমরা আমার সাথে এসো। বলে আহমাদ মুসা যে পথ দিয়ে উঠেছিল সেই পথে নামা শুরু করলো। বলল, ভয় নেই, এসো, ওদের গ্যাস মাস্ক আমাদের দখল করতে হবে। ভাইয়া, আমাদের কাছে তো 2টো মাস্ক আছে, ও দুটো মিস্টার সার্গিও ও মিস ভ্যানিসাকে পরিয়ে দেই। চলতে চলতেই বলল হাসান তারিক। হাসান তারিক, সার্গিও ও ভ্যানিসা আহমাদ মুসার পেছনে তখন দৌড়াতে শুরু করেছে। হাসান তারিকের কথার জবাবে আহমাদ মুসা দৌড়রত অবস্থায় বলল, ও গ্যাস মাস্কগুলো কার্যকরী থাকে মাত্র 2-1 মিনিট, তবুও দিতে পারো। আহমাদ মুসারা সবাই ছুটছে, কিন্তু এগোবার জন্য যতটা কসরত করা হচ্ছে ততটা এগোনো যাচ্ছে না। খাড়া পাহাড়ে ওঠা যতটা কঠিন, নামা তার চেয়েও কঠিন। তারপর অনেকটা পথ ঘুরে তাদের আসতে হবে হেলিকপ্টার যেখানে দাঁড়িয়েছিল সেই চত্বরে। সার্গিও ও ভ্যানিসার মুখ উদ্বেগ উৎকণ্ঠায় আচ্ছন্ন। আহমাদ মুসা এক ঝলক পেছনে তাকিয়ে ওদের লক্ষ্য করে বলল, ভয়ের কিছু নেই, হেলিকপ্টারগুলো পাহাড়ের পূব অঞ্চলে গ্যাস স্প্রে করতে করতে আসছে, যাতে এর মধ্যে তাদের সব লোকেরা গ্যাস মাস্ক পরে নিতে পারে। ওরা এত বড় অমানুষ, এই গ্যাস প্রয়োগে তো অন্যান্য নিরপরাধ পশু পাখিও মারা পড়বে, বলে উঠল সার্গিও। হাসল আহমাদ মুসা, বলল, মানুষ যখন অমানুষ হয় তখন সে পশুর চেয়েও খারাপ হয়ে যায়। ভাইয়া, আপনি এ সময়ও এমন নির্মল হাসতে পারলেন? আপনার মুখে তো কোনো উদ্বেগ দেখছি না। আহমাদ মুসা লক্ষ্য করে বলল, ভ্যানিসা, আল্লাহ যা ঘটাবেন তাই ঘটবে, চিন্তা করে লাভ কি, বলল আহমাদ মুসা। তাহলে তো আমাদের চেষ্টা করে কোনো লাভ নেই, ভ্যানিসা বলল। আমরা যে চেষ্টা করছি সর্বশক্তি দিয়েই করছি, সেটাও আল্লাহ ঘটাচ্ছেন, কিন্তু উদ্বেগ আতঙ্ক আল্লাহ ঘটান না, কারণ ওটা কোনো কাজ নয়। হাসলো ভ্যানিসা, বলল, অবিস্মরণীয় এক শিক্ষার কথা বলেছেন ভাইয়া। পূর্ব দিক থেকে হেলিকপ্টারের গর্জন ভেসে আসছে, দ্রুত ছুটে আসছে ওরা। আহমাদ মুসা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মনে পড়ল তাদের এই কথাগুলো তো হেলিকপ্টার থেকে ওরা মনিটর করছে এবং এর মাধ্যমে সহজে ওরা আহমাদ মুসাদের অবস্থান চিহ্নিত করতে পারবে। অলরেডি ওরাটা হয়তো করেছে। ভ্যানিসা কিছু বলতে যাচ্ছিল, আহমাদ মুসা চাপা কণ্ঠে বলল, নো মোর টক, ওরা আমাদের অবস্থান ধরে ফেলবে। আরেক ঝলক উদ্বেগ নেমে এলো সার্গিও ও ভ্যানিসার চোখে মুখে। চত্বরের কাছাকাছি পৌঁছে গেছে আহমাদ মুসা। চারদিকের বাতাস ভারী হয়ে উঠেছে। ওরা পূব দিক থেকে যে গ্যাস স্প্রে করতে করতে আসছে তার প্রভাব এখানকার বাতাসকেও ছড়িয়ে পড়েছে। আরো দ্রুত পা চালালো তারা। সে আরও একটা বিষয় ভেবে উদ্বিগ্ন হলো। গ্যাস মাস্ক ওয়ালারা 4 জনে যদি গ্যাস মাস্কগুলো উচ্চভূমির ঢালে তাদের সহকর্মীদের কাছে নিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে মুশকিলে পড়বে তারা। গ্যাস মাস্ক সংগ্রহ তাদের পক্ষে কঠিন হয়ে যাবে। আশা নিরাশার দোলায় আহমাদ মুসা স্টেনগান সামনের দিকে তাক করে গিরিপথের আড়াল থেকে মুখ বাড়ালো। দেখল 3 জন স্টেনগানধারী রয়েছে, 4র্থ জন সঙ্গীদের গ্যাস মাস্ক সরবরাহ করতে গেছে ঢালে।
বুঝল আহমাদ মুসা। গ্যাস মাস্কের ব্যাগটাও পড়ে আছে চত্বরে। পশ্চিমমুখী হয়ে পজিশন নিয়ে বসে থাকা গ্যাস মাস্ক পরা স্টেনগানধারীদের অলক্ষ্যে তাদের পেছন থেকে গ্যাস মাস্কের ব্যাগ নিয়ে আসবে কিনা ইত্যাদি নিয়ে আহমাদ মুসা কোনো সিদ্ধান্তে পৌঁছার আগেই পেছন থেকে প্রচণ্ড হাঁচি দিয়ে উঠল ভ্যানিশা। বাতাস কিছুটা দূষিত হয়ে পড়ার কারণে এটা কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। হাঁচির সাথে সাথে তিনজন স্টেনগানধারী চোখের পলকে ঘুরে দাঁড়ালো। তাদের স্টেনগানও উঠে আসছে। আহমাদ মুসা সংঘর্ষে যাওয়া গ্যাস মাস্ক দখলের আর কোনো উপায় দেখল না। স্টেনগান তার তাক করাই ছিল, শুধু ট্রিগার চেপে ধরল। ওরা গুলি করার সুযোগ পেল না। গুলি খেয়ে পড়ে গেল 3টি দেহ। আহমাদ মুসা স্টেনগান বাগিয়ে ধরে ছুটল ব্যাগের দিকে। তার পেছনে পেছনে ছুটল হাসান, তারিক, ভ্যানিসারাও। ব্যাগেই গ্যাস মাস্ক পাওয়া গেল। দ্রুত গ্যাস মাস্ক পরে নিল সবাই। হেলিকপ্টার এসে গেছে। নিশ্চয় হেলিকপ্টারে ওরা স্টেনগানের শব্দ শুনেছে। ওদের দূরবীনে আহমাদ মুসারা ধরাও পড়ে যেতে পারে। সবাই এসো, জঙ্গলের আড়ালে যেতে হবে। খুব নিচু স্বরে কথাগুলো বলে আহমাদ মুসা ছুটল জঙ্গলের দিকে, তার সাথে সবাই। হেলিকপ্টার আসছিল গ্যাস স্প্রে করতে করতে। হেলিকপ্টার থেকে মেশিন গান দাগাও শুরু হলো। হেলিকপ্টার নিশ্চয়ই স্টেনগানের শব্দ শুনেছে। এখন দেখতে পেয়েছে তাদের লোকের লাশও। আমরা উচ্চভূমির জঙ্গলে আশ্রয় নিয়েছি, এটাও নিশ্চয় ওরা দেখতে পেয়েছে। এসো, আমরা উত্তর দিকে ঢালের দিকে আগাই। ওদিকে তাদের লোক আছে। ওদিকে মেশিন গানের ফায়ার কম হতে পারে। নিচু চাপাকণ্ঠে কথাগুলো বলার সাথে সাথে আহমাদ মুসা উত্তর দিকে দৌড়াতে শুরু করেছে। তার স্টেন গানের নল সামনে উদ্যত, আঙ্গুল স্টেন গানের ট্রিগারে, তার পেছনে অন্য সবাই। পথের মাঝামাঝি জায়গায় একটা ঘন ঝোপের পাশ কাটিয়ে সামনে এগোতে আহমাদ মুসা 5 জন স্টেনগানধারীর একেবারে মুখোমুখি পড়ে গেল। ওরাও দৌড়ে আসছিল, সম্ভবত এদিকে স্টেনগানের আওয়াজ শুনেই। ঘটনার আকস্মিকতায় উভয় পক্ষকে বিমূঢ় করে দিয়েছিল, কিন্তু আহমাদ মুসা এ ধরনের অবস্থার জন্য আগে থেকেই প্রস্তুত। তার স্টেনগানও হাতে বাগিয়ে ধরা ছিল, হাতের আঙ্গুলও ছিল ট্রিগারে। সুতরাং জিতে গেল তারা। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে ট্রিগার চেপে ধরল আঙ্গুলে। ওরাও বিমূঢ়তার প্রাথমিক ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠেছিল, নড়ে উঠেছিল তাদের স্টেনগানও। কিন্তু তারা অ্যাকশনে যাবার আগেই সে সুযোগ তাদের শেষ হয়ে গেল। 5 জন স্টেনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে ভূমি শয্যা নিল। আহমাদ মুসা একবার পেছনে তাকিয়ে এসো তোমরা বলে আবার দৌড়াতে শুরু করল। সবাই এসে পৌঁছল উত্তর ঢালের মুখে। আহমাদ মুসা সবাইকে বড় গাছের গোড়ায় আশ্রয় নিতে বলল, কিন্তু হেলিকপ্টারের জঙ্গলি জঙ্গলের মাঝামাঝি অতিক্রম করার পর বন্ধ হয়ে গেল। হেলিকপ্টার চলে এলো ঢালের উপর। ওরা ঢালে পাঠানো ওদের লোকদের খুঁজছে বলে একটু হাসল আহমাদ মুসা। বলল নিচু স্বরে আবার, ঢালে ওদের লোকদের পাচ্ছে না, সুতরাং এখন নিশ্চয় ওরা ভাবছে তাদের লোকরা ঢালের কাজ সেরে উচ্চভূমির জঙ্গলে উঠে এসেছে। এই স্টেনগানের ফায়ারও তাদের কানে গেছে। অতএব এখন তারা ভাবতে বাধ্য হবে জঙ্গলে তাদের লোকদের সাথে আমাদের লোকদের সংঘর্ষ চলছে। ফলে এখন তাদের মেশিন গান ও গ্যাস আক্রমণ দুটোই অকেজো। কি করে বলল ভ্যানিশা খুব আস্তে। তার বিস্ময় বিমুগ্ধ চোখে সপ্রশংস দৃষ্টি। গ্যাস মাস্ক আমরা দখল করেছি এ বিষয়ে তারা নিশ্চিত, সুতরাং গ্যাস আক্রমণ কোনো কাজে দেবে না। আর যেহেতু ওরা ধরে নিতে বাধ্য হয়েছে ওদের লোকরা এখনও উচ্চভূমিতে, তাই হেলিকপ্টার থেকে মেশিন গান আক্রমণও তারা চালাতে পারছে না। আহমাদ মুসা বলল, প্রায় ফিসফিসে কলাই। কথাটা বলে আহমাদ মুসা তাকালো হাসান, তারিকের দিকে। দ্রুত চাপাকণ্ঠে নির্দেশ দিল, হাসান তুমি যাও, এক্ষুনি যে লাশগুলো পড়ল ওদের কাছে। ওরা ওদের সহকর্মীদের মোবাইলগুলো সংগ্রহের কথা বলছিল। সবাইকে সার্চ করে মোবাইলগুলো নিয়ে এসো। আমি যেতে পারি মিস্টার তারিকের সাথে, তাকে সহযোগিতা করব বলল সার্গিও যথাসাধ্য তার দরাজ কণ্ঠকে নিচু রেখে। না মিস্টার সার্গিও, আপনি ভ্যানিসার কাছে থাকুন, আহমাদ মুসা বলল। আপনি তো আছেনই, বলল সার্গিও। না আমি থাকছি না, আমি এক্ষুনি গাছে উঠব, আহমাদ মুসা বলল। গাছে কেন? ওখান থেকে হেলিকপ্টারটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে। ওদের কিছু একটা ব্যবস্থা করা দরকার বলে আহমাদ মুসা এগুলো সামনের সবচেয়ে বড় গাছটার দিকে। গাছে উঠল আহমাদ মুসা। গাছের এমন এক জায়গায় উঠে এসে বসল যাতে চারদিকের আকাশটাকে
ভালোভাবে দেখা যায়। মাথার উপরটাতে গাছের ডালপালার আড়াল, হেলিকপ্টার সরাসরি উপর থেকে তাকে দেখতে পাবে না, কিন্তু সে হেলিকপ্টারকে টার্গেট করতে পারবে। অসুবিধা যেটা হবে সেটা হলো একমাত্র উপর ছাড়া চারপাশ থেকে হেলিকপ্টার তাকে দেখতে পাবে যদি তারা বিশেষভাবে এদিকটায় দিকে তাকায়। উচ্চভূমির গোটা আকাশটাই চক্কর দিচ্ছে হেলিকপ্টার দুটি, তবে একসাথে নয়, আলাদাভাবে এবং বেশ দূরত্ব বজায় রেখে। আহমদ মুসা গাছের ডালে জুৎসভাবে বসে তখনও তৈরি হয়ে উঠতে পারেনি। এই সময় দেখতে পেল একটি হেলিকপ্টার পূব দিকে কিছু দূরে হঠাৎ দাঁড়িয়ে গেল। আহমদ মুসার মনে হলো হেলিকপ্টারটি তাকে দেখতে পেয়েছে। হেলিকপ্টার দরজা খোলা, এদিকে হা করে তাকিয়ে আছে। নিশ্চয়ই দূরবীনের দুটি চোখ তাকে স্থিরভাবে নিবদ্ধ তার উপর, ভাবল আহমদ মুসা। দক্ষিণ দিকে দ্বিতীয় হেলিকপ্টারটি উড়ে আসছিল পশ্চিম দিক থেকে পূব দিকে। সে হেলিকপ্টারটিও হঠাৎ দাঁড়িয়ে পড়ল, দেখল আহমদ মুসা। সেই সাথে দেখতে পেল হেলিকপ্টারটির মাথা বোঁ করে উত্তরমুখী হয়ে ঘুরে গেল। দ্রুত আহমদ মুসা তাকালো পূবের হেলিকপ্টারটির দিকে, দেখল পূবের হেলিকপ্টারটির মাথাও পশ্চিম দিকে ঘুরে গেছে। আহমদ মুসার বুঝতে বাকি রইল না, দক্ষিণ দিকের হেলিকপ্টারটি পূবের হেলিকপ্টারটাকে সবকিছু জানিয়ে দিয়েছে। এখন দুটি হেলিকপ্টারই তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত। আহমদ মুসার এই চিন্তা সে সবার আগে দেখল হেলিকপ্টার দুটি তার দিকে দৌড় শুরু করেছে। আহমদ মুসা দ্রুত ভাবল সে ঝুলানো দড়ি বেয়ে নিচে নেমে আত্মরক্ষার ব্যবস্থা করতে পারে, কিন্তু তার ফলে হেলিকপ্টার দুটি বেপরোয়া আক্রমণের সুযোগ পেয়ে যাবে উচ্চভূমির উপরে। কারণ তারা এখন নিশ্চিত মনে করবে তাদের লোকেরা উচ্চভূমিতে জীবিত থাকলে তাদের শত্রুরা এভাবে গাছে উঠতে পারত না। সুতরাং হেলিকপ্টার দুটোকে সে সুযোগ দেয়া যাবে না। এই চিন্তার সাথে সাথে আহমদ মুসা চারদিকে তাকালো। তার চারদিকেই গাছ আছে, তবে বেশ দূরে দূরে। কোনোটি দূরত্ব 15-20 ফুট হবে। দক্ষিণ পূর্ব কোণের দিকে একটা গাছকে টার্গেট করলো আহমদ মুসা। আহমদ মুসা দ্রুত উঠে এসে আশেপাশের কয়েকটা ছোট ডাল ভেঙে তার শরীরের বিভিন্ন স্থানে গুঁজে দিয়ে বাদুড়ের মতো খুব সহজভাবে এগুলো দক্ষিণ পূবমুখী একটা মোটা ডাল বেয়ে। ডালের প্রান্তের দিকে রশির মাথা শক্ত করে বেঁধে আহমদ মুসা ফিরে এলো তার আগের জায়গায়, রশির শেষ প্রান্তটা হাতে ধরে। তারপর দ্রুত কিছুটা নেমে এসে দু হাতে রশির দুপ্রান্ত জড়িয়ে দুপায়ে গাছটিকে প্রচণ্ড শক্তিতে পেছনে ঠেলে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে লম্বা রশির ঝুলন্ত গতিবেগ ক্ষেপণাস্ত্রের মতো পৌঁছে দিল দক্ষিণ পূবের সেই গাছটির একটা ডালের সান্নিধ্যে। আহমদ মুসা এক হাতে ডালটি ধরে ফেলে রশি ছেড়ে দিয়ে দু হাতে ডালটি আঁকড়ে উঠে এলো গাছে। দুটি হেলিকপ্টারের শব্দ অনেক কাছে এসে গেছে। আহমদ মুসা দ্রুত গাছের উপর দিকে উঠে যাচ্ছে। পাতায় জড়ানো অনেকগুলো ডালের এক গ্রন্থিতে আশ্রয় নিল সে। হেলিকপ্টার দুটি এসে গেছে। তাদের টার্গেট সবচেয়ে লম্বা ওই গাছটি। প্রবল এক পশলা গুলি বর্ষণ করল গাছটির উপর। গাছের উপর আকাশে ইতস্তত ঘুরতে লাগলো হেলিকপ্টার দুটি। গাছটিতে কোনো লোক নেই এবং সে যে নিচে নেমে গেছে তা তারা বুঝে ফেলেছে। এ সময় একটা বোমা বিস্ফোরিত হলো গাছের নিচে। ওরা বোমা ফেলেছে বুঝল সে। গ্যাস বোমা নয়, আগুনে বোমা। তবু আহমদ মুসা তার গ্যাস মুখোশটা ভালো করে টেনে টুনে ঠিক করে নিল। ধোঁয়া ধেয়ে আসছে নিচ থেকে উপরের দিকে। আহমদ মুসা খুশি হলো এই ভেবে যে ধোঁয়া তাকে ঢেকে ফেলবে এবং হেলিকপ্টার থেকে কেউ তাকে দেখতে পাবে না। কিন্তু এই সাথে ভাবল ধোঁয়ায় আচ্ছন্ন হেলিকপ্টার দুটোকে টার্গেট করা তার জন্য কঠিন হয়ে পড়বে। তারপর হেলিকপ্টার দুটি যদি এই অবস্থায় অন্যদিকে সরে যায় তাহলে তার গাছে ওঠাই বেকার যাবে। এই চিন্তার সাথে সাথে আহমদ মুসা দু হাতে তার দুটি স্ট্যান্ড গানকে তৈরি করে নিয়েছে। তখন ধোঁয়া উঠে আসেনি এবং তখনও হেলিকপ্টার দুটো গাছটির আকাশে চক্কর দিচ্ছে। গতি তাদের খুব স্লো। ডালের গ্রন্থিতে পা রেখে আহমদ মুসা গাছের কাণ্ডে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। তার স্ট্যান্ড গান দুটির ব্যারেল অধীরভাবে অপেক্ষা করছে হেলিকপ্টার দুটি তার নাগালের মধ্যে আসার। আহমদ মুসা জানে তার প্রথম আক্রমণই শেষ আক্রমণ হবে। প্রথম আক্রমণ থেকে যদি ওরা বেঁচে যায় তাহলে ওদের পাল্টা আক্রমণের মুখে আহমদ মুসা দ্বিতীয় কোনো আক্রমণের সুযোগ পাবে না। এজন্য স্ট্যান্ড গান দুটি তার খুবই সতর্ক। একসময় উত্তর ও দক্ষিণগামী হেলিকপ্টার দুটি আহমদ মুসার মাথার উপরে প্রায় 20 ডিগ্রি কোণে পাশাপাশি চলে এলো। দক্ষিণমুখী হেলিকপ্টারটি পূব পাশে আর উত্তরমুখীটি পশ্চিম পাশে। দুটি ফুয়েল ট্যাঙ্কার স্ট্যান্ড গানের নাগালের মধ্যে এসে গেছে।
গর্জে উঠল আহমাদ মুসার দু হাতে দুটি স্টেন গান। অবিরাম গুলির ঝাঁক ছুটে চলল হেলিকপ্টার দুটিকে লক্ষ্য করে। আক্রান্ত হয়ে হেলিকপ্টার দুটি দ্রুত সরে যেতে লাগলো। অবিরাম গুলি বৃষ্টি তারাও শুরু করলো ভূমির দিকে। আহমাদ মুসা আল্লাহর শুকরিয়া আদায় করল। হেলিকপ্টার দুটি সরে গিয়ে গুলি বৃষ্টি শুরু না করলে আহমাদ মুসা পূব পাশের হেলিকপ্টারের গুলিতে এতক্ষণ ঝাঁঝরা হয়ে গোস্তের স্তূপে পরিণত হয়ে যেত। হেলিকপ্টার দুটি দুদিকে চলে গেল, আর ফিরে এলো না। আহমাদ মুসার এই গাছটা অপেক্ষাকৃত ছোট এবং সেও গাছের শীর্ষ থেকে অনেকখানি নিচে, তাই আকাশটা তার চোখে পড়ছে না। আহমাদ মুসা অপেক্ষায় সিদ্ধান্ত নিল। একটু পরে নিচ থেকে সার্গীয় চিৎকার করে বলে উঠল, মিস্টার আহমাদ মুসা, একটি হেলিকপ্টার আগুন ধরে গেছে, অন্যটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। দ্রুত তারা ফিরে যাচ্ছে। সার্গীয়র কথা শেষ না হতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল পূব দিক থেকে। হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে মিস্টার আহমাদ মুসা, নিচ থেকে নেমে আনন্দে চিৎকার করে উঠল সার্গীয়র কণ্ঠ। আলহামদুলিল্লাহ বলে আহমাদ মুসা গাছ থেকে নামা শুরু করল। গাছের নিচে দাঁড়িয়েছিল হাসান তারিক, সার্গীয় ও ভ্যানিসা। আহমাদ মুসা গাছ থেকে নামতেই সার্গীয় হাত বাড়িয়ে দিয়ে বলল, অভিনন্দন মিস্টার। আমাদের টেরসিয়ারা দ্বীপ অবসরণীয় এক যুদ্ধ দেখল, সে সাথে দেখল আহমাদ মুসা। আহমাদ মুসা তাকে বাধা দিয়ে বলল, আর দেরি নয় মিস্টার সার্গীয়, এক্ষুনি এখান থেকে সরতে হবে। আমাদেরকে অহেতুক যুদ্ধে এড়াতে হবে। অহেতুক কেন? এ যুদ্ধে শত্রুরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্বল হয়েছে। এটুকুই লাভ মিস্টার সার্গীয়, কিন্তু এই লাভ করতে গিয়ে শত্রুদের যে পরিমাণ উস্কে দিয়েছি তাতে উদ্দেশ্য হাসিলের পথে এগোবার বদলে আত্মরক্ষার লড়াইয়ে ব্যস্ত থাকতে হবে, বলল আহমাদ মুসা। সার্গীয় ও ভ্যানিসা স্থির দৃষ্টি তুলে আহমাদ মুসার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে মুখে বিস্ময়। আহমাদ মুসা থামার একটু পরে সার্গীয় বলে উঠল, ধন্যবাদ মিস্টার মুসা, আপনি যেভাবে ভেবেছেন ওটা আমাদের মাথাতেই আসেনি, আপনি ঠিকই বলেছেন। সার্গীয় একটু থেমেই পরক্ষণে আবার বলল, ওদের নতুন আক্রমণের আশঙ্কা করছেন আপনি? এই পরিস্থিতিতে ওরা বড় ধরনের আক্রমণ না এসেই পারে না। আমি হলে তো সর্বশক্তি দিয়ে আক্রমণ করতাম, আহমাদ মুসা বলল। তাহলে চলুন আমরা এখন থেকে তাড়াতাড়ি সরে পড়ি, বলল সার্গীয়। অস্ত্রগুলো কাজে লাগবে, কিন্তু এতগুলো অস্ত্র নেওয়া হবে কি করে মিস্টার সার্গীয়? অসুবিধা হবে না, আমরা সবাই ভাগ করে নেব। একটু এগুলোই আমরা দুটি ঘোড়া পেয়ে যাব, বলল সার্গীয়। আপনারা ঘোড়ায় এসেছিলেন? সামনে তাহলে ঘোড়া চলার মতো পথ রাস্তা আছে, আহমাদ মুসা বলল। দক্ষিণের পাহাড় উপত্যকায় খাড়া চড়াই উতরাইটা খুব বেশি নয়, তারপরেই ঘোড়া চলতে পারে, বলল সার্গীয়। তৈরি হয়ে চলতে শুরু করলো তারা। যে গিরিপথ দিয়ে তারা পাহাড়ে উঠেছিল লুকাবার জন্যে, সে গিরিপথ দিয়ে তাদের চলা শুরু হলো। আমাদের এই যাত্রা কোথায়? আপনাদের বাড়িতে। কোথায় আপনাদের বাড়ি? জিজ্ঞেস করলো আহমাদ মুসা সার্গীয়কে। এই উচ্চভূমিটাই ছিল আমাদের আদি বাড়ি। ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, তারপর দক্ষিণে সরে একটা বাড়ি তৈরি করা হয়েছিল। এখন নিরিবিলি সময় কাটাতে চাই, তখন এই বাড়িতেই আমরা আসি, বলল সার্গীয়। এই উচ্চভূমিটা কি করে বাড়ি হয়? না সমুদ্রের তীর, না নদীর ধারেটা, আহমাদ মুসা বলল। এটাই ছিল তখন সমুদ্র তীর। এই উচ্চভূমিটা একটা দুর্গ। দুর্গটা তৈরি হয়েছিল সমুদ্র তীরে। এর উত্তরের অঞ্চলটা ভূমিকম্পের ফলে জেগে উঠেছে। এই দুর্যোগটা আপনাদের পরিবারের বাড়ি হলে ধরে নিতে হবে যে আপনারাই এ দ্বীপের আদি শাসক পরিবার, জিজ্ঞাসা আহমাদ মুসার। এ দ্বীপের নয়, এ দ্বীপপুঞ্জের। আমাদের গঞ্জালো পরিবারই এ দ্বীপের আদি শাসক, বলল সার্গীয়। পূর্বমুখী গিরিপথ কিছুটা গিয়ে একেবারে অ্যাবাউট টার্ন করে পশ্চিমমুখী হয়ে একটা সমতল উপত্যকায় প্রবেশ করল। চারদিকের পাহাড়ের দেয়াল ঘেরা উপত্যকাটা বেশ বড়। সারি সারি কবর সে উপত্যকায়, প্রতিটি কবরের শিওরে ক্রোশ শোভা পাচ্ছে। এটা আমাদের আদি পারিবারিক কবরস্থান। ভূমিকম্প আমাদের দুর্গ ধ্বংস করেছে, কিন্তু এই কবরস্থানটা অক্ষত আছে, বলল সার্গীয়। উপত্যকার মাঝ বরাবর দিয়ে তারা পশ্চিমে এগিয়ে চলল। দুধারে কবরের সারি। সামনে চলছিল হাসান তারিক, তারপর ভ্যানিসা, ভ্যানিসার পরে সার্গীয়, সবশেষে আহমাদ মুসা। উপত্যকার পশ্চিম প্রান্তে তারা এসে গেছে। হঠাৎ হাসান তারিক থমকে দাঁড়িয়েছে। এ কি দেখছি মুসা ভাই, বলল হাসান তারিক। কি হলো, কি দেখছেন, বলল সার্গীয় ও ভ্যানিসা একসাথে, তাদের কণ্ঠস্বরে উৎকণ্ঠা। দ্রুত আহমাদ মুসা সামনে চলতে চলতে বলল, কি হয়েছে, কি দেখেছ? হাসান তারিক মুখে কিছু না বলে
আঙ্গুল দিয়ে ইঙ্গিত করল সামনের কবরের দিকে। তাকালো আহমদ মুসা। কবরগুলো চোখে পড়ল তার ভ্রুও কুঞ্চিত হয়ে উঠল। উপত্যকার পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে বেশ কিছু দূর পর্যন্ত অনেকগুলো কবরের শিওরে ক্রস রাখা নাই। এই কবরগুলো সবগুলোর উপরে কাঠামো ভেঙে লণ্ডভণ্ড করা, কিন্তু তারপরও কবরের বুনিয়াদ নিশ্চিহ্ন হয়ে যায়নি। এই কবরগুলো দক্ষিণ উত্তরমুখী করে তৈরি, অথচ এর পরের সবগুলো কবরই পূব পশ্চিমমুখী এবং এদের প্রত্যেকটি শিওরে ক্রস স্থাপিত আছে। আহমদ মুসা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। পেছন থেকে সার্গীয় সামনে এসে আহমদ মুসা হাসান তারিকের মাঝখানে দাঁড়ালো। সামনে তাকে মুখে হাসি টেনে বলল, ও এই কবরগুলো ভাঙা কেন? অবাক হয়েছেন আপনারা? বলে একটু থামল সার্গীয়। আহমদ মুসা হাসান তারিক কিছু বলল না। সার্গীয় আবার কথা বলে উঠল, বলল, সব কথা জানি না, তবে শুনেছি প্রায় 100 বছর আগে আমাদের এক পূর্বপুরুষ আমাদের আজরস দ্বীপপুঞ্জের আজকের আধুনিক আন্দোলনের প্রতিষ্ঠাতা গোমেজ গঞ্জালো এই কবরগুলো ভেঙে ফেলেন। সেই সময় ইউরোপের এক সংবাদপত্রে আমাদের পরিবারের দুর্নাম রটাবার জন্যে কি যেন লেখা হয়। তারপরেই তিনি এই কবরগুলো ভেঙে ফেলেন। শুধু তাই নয়, ভেঙে প্রথম কবরটার পাশে পারিবারিক একটা বাক্স সমাধিস্থ করেন এবং কবরস্থানটাকে বিদেশিদের জন্য নিষিদ্ধ করে দেন। 100 বছরের মধ্যে আপনারাই প্রথম বিদেশি এই কবরস্থানে প্রবেশ করেছেন। বাক্সটা কেন সমাধিস্থ হলো কিছু জানেন? জিজ্ঞেস করল আহমদ মুসা। আমি জানি না, তবে অনুমান করি কবরগুলো যে কারণে ভাঙ্গা হয়েছে সে একই কারণে বাক্সগুলোকে সমাধিস্থ করা হয়েছে, বলল সার্গীয়। কিন্তু ওই কবরের কাছে কেন? যে কোনো জায়গায় করলেই তো হতো, জিজ্ঞেস করল আহমদ মুসা। আমারও সেই প্রশ্ন, কিন্তু উত্তর জানি না, সার্গীয় বলল। সার্গীয় থামতেই ভ্যানিশা বলে উঠল, মনে হয় পরিত্যাজ্য গোপন কিছু সমাধিস্থ করা হয়েছে। ধন্যবাদ ভ্যানিশা, আমারও তাই মনে হয়, বলল আহমদ মুসা। কবরগুলো ভাঙা হলো কেন, এ ব্যাপারে আপনার কি মনে হয় ভাইয়া? তোমার প্রশ্নের উত্তর জানি না, কিন্তু বলবো না। তোমাদের 100 বছর আগের পূর্বপুরুষ যেমন তা সহ্য করতে পারেনি, তেমনই হয়তো তোমরাও পারবে না, আহমদ মুসা বলল। পারবো ভাইয়া, বলল ভ্যানিশা। ঠিক আছে, বলবো, আজ নয়। ওই বাক্সটা যেদিন উদ্ধার করবো সেদিন বলবো। এমনও হতে পারে আমাকে কিছুই বলতে হবে না, বাক্সটাই বলে দেবে সব, আহমদ মুসা বলল। বিস্ময় ফুটে উঠল সার্গীয় ও ভ্যানিশা দুজনেরই চোখে মুখে। বলে উঠল সার্গীয়, বাক্সে কি আছে কেমন করে অনুমান করতে পারছেন? আর ওই বাক্স আপনি পাবেনই বা কি করে? অনুমান কিভাবে, তার উত্তর ভ্যানিশাই দিয়েছে। যে কারণে কবরগুলো ভাঙা সে একই কারণে বাক্সটি সমাধিস্থ করা। এদিক থেকে বাক্সে কি থাকতে পারে অনুমান করছি, আর বাক্স পাবো কি করে, মাটি করে বের করতে হবে, আহমদ মুসা বলল। বাক্সটাকে আপনি এত জরুরি মনে করেন? সার্গীয় বলল। হ্যাঁ মিস্টার সার্গীয়, আপনারা রাজি হলে এক্ষুনি খুঁড়ে ওটা বের করতে চাই, বলল আহমদ মুসা। না মিস্টার আহমদ মুসা, আজ নয়, আরেকদিন আসবো আমরা এদিকে, আর এই ব্যাপারে আমাকেও আমার রাজি করাতে হবে, কারণ ওটা ছিল পারিবারিক এক সিদ্ধান্তের ব্যাপার, সার্গীয় বলল। আমার আপত্তি নেই মিস্টার সার্গীয়, আহমদ মুসা বলল। তাহলে আবার যাত্রা শুরু হোক, সার্গীয় বলল। আবার যাত্রা শুরু হলো আগের মতোই। হাঁটা শুরু করে ভ্যানিশা আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, কবর ভাঙার রহস্য জানার ব্যাপারটা তো দেখছি অনির্দিষ্ট সময় চেপে রাখতে হবে, কিন্তু আমি তো এক মুহূর্তও তা রাখতে পারছি না। বেশি প্রত্যাশার জিনিস হলে বেশি ভালো লাগবে ভ্যানিশা, বলল আহমদ মুসা একটু রসিকতার সুরে। কিন্তু মিস্টার আহমদ মুসা, প্রত্যাশাও না পাওয়ার তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে চলছে ভ্যানিশা, তার উপর আরও লোড চাপানো আরও দুঃখজনক হবে, সার্গীয় বলল। কি সে তিক্ত অভিজ্ঞতা? জিজ্ঞেস করল আহমদ মুসা। সার্গীয় মুখ খুলতে যাচ্ছিল, ভ্যানিশা চিৎকার করে তাকে বাধা দিয়ে বলল, ভাইয়া, আমি কিন্তু এখানে বসে পড়ব। লজ্জায় রক্তিম হয়ে উঠেছে তার মুখ। ঠিক আছে, বলবো না, বলল সার্গীয়। আহমদ মুসা হাসল, বলল, বলার দরকার নেই, আমার বোঝা হয়ে গেছে। আমার বিশ্বাস মিস্টার সার্গীয়, উনি কি এখন রাজবন্দী না বিদেশে? বিস্ময় ফুটে উঠল ভ্যানিশা ও সার্গীয় দুজনের চোখে মুখে। পরক্ষণে বিস্ময়ের স্থান দখল করে নিল নীল বেদনা। বলল, সার্গীয় ধীরে ধীরে, রাজবন্দী নয়, তবে নজরবন্দী। ঘটনা কি? জিজ্ঞাসা আহমদ মুসার। ঘটনা বেদনার। ভ্যানিশা বিদ্রোহী গঞ্জালো পরিবারের মেয়ে, আর সে আজরস পর্তুগিজ গভর্নর পেড্রো পাওলোর ছেলে। দুজনে লিসবন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। পাশ করে এসেছে, এখন লুই যুগ রাজধানী
পন্ট ডেলগাডার বাইরে বেরোতে পারে না, আর ভ্যানেসার জন্য রাজধানীতে ঢোকা কঠিন, বলল সার্গিও। আহমদ মুসার ঠোঁটে হাসি ফুটে উঠল, বলল, এসব কোনো ব্যাপারই নয়। আমি আগের কথা একটু ঘুরিয়ে বলবো, ভালো লাগার বস্তু পাওয়া একটু কঠিন হওয়া বাজার অর্থনীতির জন্যেও স্বাভাবিক। সার্গিও মুখ টিপে হাসল। আরও রক্তিম হয়ে উঠল ভ্যানেসার মুখ। কিছু বলল না কেউ। চিন্তার কিছু নেই স্যার, ভালো খবরই আমরা আশা করছি, বলল জ্যাক শামির আজর ওয়াইজম্যানকে উদ্দেশ্য করে। জ্যাক শামির WFA এর একজন নেতা এবং আজরস দ্বীপপুঞ্জের রাজধানী পন্ট ডেলগাডার স্টেশন চিফ হিসাবে কাজ করছে বর্তমানে।